গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চেলারাম। দিল্লির এক পার্কে চেলারামের সঙ্গে আমার আলাপ হয়। ভীষণ জোয়ান, পুরো 6 ফুট 2 ইঞ্চি লম্বা, হাতের কবজি এই মোটা, এই গোঁফ দাড়ি, এই বুকের ছাঁতে। কথায় কথায় জানতে দেরি হল না যে চেলারাম একজন অসাধারণ লোক। তার মুখের ভাব এমনই যে দেখলে মনে হয় জীবনের অনেকখানি দেখেছে। এমন ব্যাপার ঘটেছে এর জীবনে যা সচরাচর মানুষের জীবনে ঘটতে দেখা যায় না। তার উপরে মুশকিল হয়েছে আমরা বাঙালি, আমাদের জীবনের অভিজ্ঞতার ক্ষেত্র এত সংকীর্ণ। তবু অমৃতসরে, দিল্লিতে, করাচিতে, ডেরাগাজি খাঁতে যারা জন্মায় তারা অনেক কিছু দেখে, অনেক কিছু করে। আমরা যারা খুব কিছু করি, বাপের পয়সায় খই ছড়াতে ছড়াতে বিলেতে গিয়ে উঠি। আমাদের চেয়ে মাদ্রাজি, তেলেগু, নোয়াখালী ও চাঁটগাঁয়ের মুসলমানরা ভালো। তারা তবু 5টা দেশ দেখে, জাহাজের খালাসি টালাসি হয়। যা হোক, তবু কিছু। চেলারাম আমার কৌতূহল আকৃষ্ট করবে বেশি কথা নয়। যখন সে প্রথমেই বললে সে ফ্রান্সে গিয়েছিল যুদ্ধের সময়, যুদ্ধ শেষ হবার পরে সে আবার কিসে একটা ভর্তি হয়ে মেসোপটেমিয়ায় যায়। মরুভূমিতে আরবদের হাতে পড়েছিল, টাইগ্রিসের নৌকোর বাজ খেলে এসেছে, ব্যাবিলনের ধ্বংসস্তূপের মধ্যে বসে চুরুট খেয়েছে। আমি বললুম, তোমার জীবনের সকলের চেয়ে একটা বড় ঘটনা বলো না শুনি। চেলারাম বলতে আরম্ভ করল, অমৃতসর জেলায় আমাদের বাড়ি। আমাদের গ্রামের সবাই এমন গরিব যে একজন 21 টাকা মাইনে পেত কলকাতায় কি কাজ করে। গ্রামের মধ্যে সেই ছিল বড় লোক ও বড় চাকরে। সে বলতো কলকাতায় সে পুলিশের দারোগা। আমার স্বভাব ছিল দুঁদে ও নির্ভীক। 18 বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে কিছু টাকা জোগাড় করে কলকাতায় এলাম। ভাবলাম, পুলিশের দারোগা যদি হঠাৎ না হতে পারি, হেড কনস্টেবল হওয়া কে আটকাবে। কলকাতায় সেই ভুল ভেঙে গেল। গ্রামের সেই লোকটাকে খুঁজে বার করে দেখলাম সে এক বড় লোকের বাড়ির দারোয়ান। সে আমার কলকাতায় থাকবার 1 মাসের খরচ দিতে চাইলে যদি গাঁয়ে ফিরে কাউকে তার দারোয়ানি করার কথাটা না বলে বেড়াই। তারই পরামর্শে মোটর গাড়ির কাজ শিখলাম। কিছুদিন কলকাতায় মোটর চালাবার পরে ইউরোপের মহাযুদ্ধ বাঁধল। আমি সৈন্যদলে ভর্তি হয়ে করাচি ও সেখান থেকে গেলুম ফ্রান্সে। এইসব দিনের অভিজ্ঞতা খুব বিচিত্র হলেও বিস্তৃত বর্ণনা করার দরকার নেই। যুদ্ধ শেষ হবার পরে গ্রামে ফিরে গেলাম, কিন্তু বেশি দিন ভালো লাগল না। আবার একটা চাকরিতে ভর্তি হয়ে গেলুম মেসোপটেমিয়া। 3 বছর পরে মেসোপটেমিয়া থেকে ফিরে বম্বে এলাম। হাতে তখন কিছু টাকা হয়েছে। ভাবলাম একটা ট্যাক্সি গাড়ি কিনে বোম্বে কি কলকাতার রাস্তায় চালাবো। কিন্তু 2-3 দিন পরে একটা সরাইখানায় জন কয়েক পাঠান গুন্ডার সঙ্গে একটা ব্যাপার নিয়ে ঝগড়া বেঁধে ছুরি মারামারি হলো। তাতে একজন পাঠান জখম হলো। আমার সঙ্গে আমার এক বন্ধু ছিল। পুলিশের ভয়ে দুজনে রাতারাতি বোম্বে ছেড়ে চম্পট দিলাম। অনেক বাধা বিঘ্ন উত্তীর্ণ হয়ে দুজনে আমরা কোয়েটা হয়ে মরুভূমির পথে কাবুল পৌঁছে গেলাম। তখন নতুন বাস ও লরি চলছে কাবুলে। অনেক বড় লোকের মোটর হয়েছে, কিন্তু ভালো মোটর ড্রাইভারের সংখ্যা তত বেশি নয়। আমাদের মোটর চালানোর কাজ পেতে দেরি হল না। কয়েক বছর কেটে গেল, বেশ সুখেই আছি। আগের পয়সা হাতে ছিল, সেই পয়সায় নিজে একটা লরি কিনে কাবুল কান্দাহারের পথে চালাই। জিনিসপত্র সস্তা, অনেক বন্ধুবান্ধবও জুটে গেল। লরি চালিয়ে ক্রমশ উন্নতি হতে লাগল। কাবুলে ভোলানাথ বলে এক লোক ছিল, বিখ্যাত লোক। সে জাতে গুজরাটি ব্রাহ্মণ, অনেকদিন থেকে কাবুলে আছে। এখানে পুরুতের কাজ করে। মীরমক্ত বাজারের দক্ষিণে ছোট একটা গলির মধ্যে তার একটা ছোট মন্দির আর বাড়ি। ভোলানাথের মন্দিরটি এক অদ্ভুত জায়গা। সন্ধ্যার পর থেকে নানা ধরনের লোক সেখানে এসে আড্ডা দিতে আরম্ভ করে। চা হরদম চলছে। মোটা কড়া তামাকের ধোঁয়ায় মন্দিরের চাতাল অন্ধকার হয়ে যায়। এদিকে ঘণ্টা বাজে, আরতি হয়, প্রসাদ বিতরণ হয়।
রাত 12টা-1টা পর্যন্ত লোকের পর লোক আসছে। তার মধ্যে খুব বড় প্রতিপত্তিশালী ব্যবসাদার থেকে শুরু করে আমার মতো বাজে লোকও আসছে। আর সবারই ওপর ভোলানাথের প্রভাব খুব বেশি। সবাই তাকে মানে, খাতির করে, তার কাছে পরামর্শ নেয়। একদিন রাত 8টার সময় ভোলানাথের মন্দিরে গিয়েছি। চা পান শেষ হয়ে গিয়েছে। ভোলানাথ আমায় বললে, চা খাবে নাকি? আমি বললাম, থাক, রাত হয়েছে, এখন আর চা খাবো না। হঠাৎ আমার নজরে পড়ল দলের মধ্যে একজন আফগান রাজ কর্মচারী বসে। আমি তাকে অনেকবার পথে ঘাটে মোটর হাঁকিয়ে যেতে দেখেছি। অত বড় লোককে এখানে বসে থাকতে দেখে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু মুখে কোনো কথা কাউকে বলা উচিত বিবেচনা না করে চুপ করে রইলাম। একটু পরে আফগান অফিসারটি চলে গেলেন। শুনলাম আমাদের মধ্যে কে কে মেশিন গান চালাতে জানে। আফগান অফিসার তাই জিজ্ঞেস করতে এসেছিলেন। ব্যাপার কি? মেশিন গান কি হবে? লড়াই কোথায়? অনেক রাত্রে উঠে আসছি। আমার এক বিশেষ বন্ধু জ্বালা প্রসাদ আমায় চুপি চুপি বললে, টাকা কড়ি যদি ব্যাংকে থাকে উঠিয়ে নাও এই বেলা। অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? আমানুল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হবে শিগগির। কে বিদ্রোহ করবে? আমার কাছে অত খবর পৌঁছয়নি। তুমি নিজে সাবধান হও, মিটে গেল। 2-1 দিনের মধ্যে আগুন জ্বলবে। বেশি রাতে রাস্তায় চলাফেরা করো না। মীরমক্ত বাজারের নিচ শ্রেণীর কাফিখানাগুলোতে তখনও আমোদ প্রমোদ চলছে। এসবগুলো ভয়ানক জায়গা রাতে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, বেখাপ্পায় ছোড়ার ঘায়ে কত লোক যে প্রাণ হারিয়েছে তার ঠিকানা নেই। বাজার ছাড়িয়েছি, এমন সময় হঠাৎ দূরে ধুমধাম বন্দুকের আওয়াজ শোনা গেল, সঙ্গে পটপট পটপট মেশিনগানের আওয়াজ। বাচ্চা ইসাকুর বিদ্রোহ আরম্ভ হয়ে গেল। মীরমক্ত বাজারের লোকজন হুড়হুড় করে দোকান কাফিখানা ছেড়ে বার হয়ে এলো। কেউ কিছু জানে না, সবাই কান খাড়া করে শুনছে। বিদ্রোহ কথাটা কিন্তু শিগগিরই তুলোর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। সবাই সন্ত্রস্ত ভীত হয়ে উঠল। বিদ্রোহ মানে খুন, মানে লুটপাট, মানে গৃহদাহ, মানে পৈশাচিক অরাজকতা ও নিষ্ঠুরতা, বিশেষত এইসব জায়গায়। ঠিক তাই ঘটল। বাচ্চাই সাকর বিদ্রোহ যখন পুরো মাত্রায় চলেছে, তখনকার কথা সবই জানি, কিন্তু সেসব কথা বলবো না। চোখের সামনে যেসব ব্যাপার দেখেছি, এতদিন পরেও সে কথা ভাবলে শরীর শিউরে উঠে। মীরমক্ত বাজারে রক্তের স্রোত বইল। কে যে কাকে মারে তার ঠিকানা নেই কিছু। সুযোগ পেয়ে বদমাইশ খুনি গুন্ডার দল মাথা চাড়া দিয়ে উঠেছে। বাচ্চাই চাকর সৈন্যরা করেছে রাজনৈতিক বিদ্রোহ। সুবিধা পেয়ে শহরের সাধারণ গুন্ডা ও দস্যুর দল দিনে দুপুরে খুন রাহাজানি শুরু করে দিলে। আরও কত কি করলে তার আর উল্লেখ না করাই ভালো। একদিন রাতে আমার বন্ধু জ্বালা প্রসাদ এসে আমায় বললে, চুপি চুপি উঠে এসে ভোলানাথের ডেরায়, কোনো কথা জিজ্ঞেস করো না। মীরমক্ত বাজার পার হবার সময় তার অন্ধকার চেহারা দেখে মনটা দমে গেল। ভোলানাথের মন্দিরে গিয়ে দেখি শিখ ও জাঠ যে কজন ড্রাইভার কাবুলে উপস্থিত ছিল সবাই জড়ো হয়েছে, জন 10 সব শুদ্ধ। আর উপস্থিত আছেন সেই আফগান অফিসার, আর তার সঙ্গে আরেকজন দীর্ঘকায় সুপুরুষ আফগান, সাহেবী পোশাক পরা। মন্দিরের অস্পষ্ট আলোয় ওদের মুখ ভালো দেখা যায় না। আফগান সর্দার বললেন, তোমাদের মধ্যে কে কে এই রাত্রেই কাবুল থেকে কান্দাহারের পথে মোটর নিয়ে যেতে পারবে? সেখান থেকে কে কে বোম্বাই পৌঁছতে পারবে? আমি তো অবাক। কোথায় কান্দাহার আর কোথায় বোম্বাই? তাছাড়া যাবার পথ কই? বিদ্রোহীরা তো খাইবারের পথ আটকেছে। আপাতত কাবুল নদী পেরোনো যাবে কিনা সন্দেহ। কেন, কাকে নিয়ে যেতে হবে? আফগান অফিসার বললেন, চামানের পথে কোয়েটা হয়ে বোম্বাই পৌঁছতে হবে। 10খানা লরি চাই। প্রাইভেট মোটর 2খানা থাকবে, সেটা চালাবার লোক চাই। যত টাকা চাও পাবে। আমরা সবাই ঘাড় নাড়লুম। অসম্ভব! চামানের পথে কোয়েটা হয়ে বোম্বাই এই ভীষণ দিনে? আফগান অফিসারটি অনেক তর্ক বিতর্ক করলেন, ভয়ও দেখালেন। কোনো ফল হল না। এমন সময়
সাহেবী পোশাক পরা সেই সুপুরুষ লোকটি অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, কেন, তোমাদের আপত্তিটা কি? আমার ডাইনে বাঁয়ে 2-3 জন শিখ ও জাট চমকে উঠেই আভূমি নত হয়ে সেলাম করলে। জ্বালাপ্রসাদ বিস্ময়ে কাঠ হয়ে কলের পুতুলের মতো বলে উঠল, জাহাপনা। আমিও তখন চিনলাম, কি সর্বনাশ, স্বয়ং রাজা আমানুল্লাহ। আমানুল্লাহ বললেন, শোনো, যা চাও তাই পাবে। আমার 10খানা লরি দরকার, কে কে রাজি আছো? আমাকে বোম্বাই পৌঁছে দিতে হবে। বড় বিপদে পড়ে তোমাদের ডেকেছি, তোমাদের বিশ্বাস করতে পারি? আমরা সমস্বরে বলে উঠলুম, জান কবুল হুজুর আলী, আমরা তৈয়ার। হুকুম করুন, কোথায় গাড়ি আনতে হবে? আমানুল্লাহ রিস্ট ওয়াচের সময় দেখে বললেন, 1 ঘন্টার মধ্যে গাড়ি এখানে নিয়ে এসো, তারপর কোথায় যেতে হবে ইনি বলে দেবেন। সেই রাত্রে 10খানা লরি ও 2খানা প্রাইভেট মোটর চুপি চুপি কাবুল ছেড়ে কান্দাহারের পথে রওনা হল। 4খানা লরিতে বোঝাই হল শুধু টাকা, তামার চওড়া পাতে আটা, কাঠের ভারী বাক্স বোঝাই নগদ টাকা। প্রাইভেট মোটর 2খানায় রাজা রানী ছেলে মেয়ে, সামনে পেছনে 2খানা লরিতে তেরপোল চাপা মেশিন গান। শেষ রাত্রে কুয়াশার মধ্যে কাবুলের নিঃশব্দ রাজপথ দিয়ে দেশের রাজা রানীকে নিয়ে আমরা তীরের বেগে গাড়ি উড়িয়ে দিলাম। কাবুল নদী পেরিয়ে একটা ছোট পাহাড়ের উপর বিদ্রোহীদের একটা ঘাঁটি। এতগুলো গাড়ি গেলে নিশ্চয়ই ওরা সন্দেহ করে পথ আটকাবে। জাট পুরনমল মেশিন গানের পেছনে তৈরি হয়ে বসল। আমরা কি করব ভাবছি, স্বয়ং আমানুল্লাহ হুকুম দিলেন, কেটে বেরিয়ে চলো। গম্বুজের কাছে ওরা অনেক জড়ো হয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছি। আমরা অ্যাক্সিলেটারে পা দিয়ে সজোরে চাপলাম। চালাও। হু হু করে স্পিডোমিটার 30 মাইল থেকে ঠেলে উঠল 40, 50। চক্ষের নিমেষে ওদের ঘাঁটিটা একটা রাঙা কালো আবছায়ের মতো পাশ দিয়ে উড়ে বেরিয়ে গেলাম। দুমদাম রাইফেল চলল, পটপট মেশিন গান উত্তর দিল আমাদের দিক থেকে। একখানা টাকা বোঝাই লরি টায়ার ফেটে অচল হয়ে পড়ল। রইল সেটা পড়েই, কেউ তার দিকে চাইলাম না। পেছনে ওরা এবার তাড়া করবে নিশ্চয়ই। আমাদের সময় ছিল না। কান্দাহারের খবর পেলাম, কোয়েটা যাবার পথ বিদ্রোহীরা আটকেছে। ঘুরে হেলমান্দ নদী পার হয়ে দক্ষিণ পশ্চিম কোণে আমরা আফগানিস্তানের সীমানা পার হই। তারপর বেলুচিস্তানের দুর্গম মরুভূমি, কালো কালো গাছপালাহীন পাহাড় আর কটা বালির মরুভূমি, মরুভূমি আর পাহাড়। এই মরুভূমির মধ্যে কালাত থেকে চামানের পথে বেলুচ দস্যুরা আমাদের আক্রমণ করলে। ভাবলে লরি বোঝাই সদাগরি মাল যাচ্ছে। মেশিন গান খেয়ে হটে গেল। একবার জল গেল ফুরিয়ে। ইঞ্জিনের ট্যাঙ্কের গরম জল রাজারানীকে খেতে দিলাম নিজেদের বঞ্চিত করে। হয়তো সেবার সবশুদ্ধ মরতে হতো মরুভূমির মধ্যে, কারণ ঠিক সেই সময় বেজায় বালির ঝড় উঠল। রাস্তা নেই, দিক মুছে গেল। তার উপর মুশকিল একখানা সেলুন গাড়ির ইঞ্জিন অকর্মণ্য হয়ে পড়ল। কি যে সেটার ঘটল কিছুতেই আমরা ধরতে পারলাম না। বাকি গাড়িখানায় ওই গাড়ির ছেলে মেয়েদের তুলে দিলাম। সেই ভীষণ গরমে, তৃষ্ণায় আর ঠাসাঠাসিতে তাদের কি কষ্ট, একেবারে নেতিয়ে পড়ল গাড়ির মধ্যে। আমানুল্লাহ নেমে এসে লরিতে ড্রাইভারের পাশে বসলেন। সৌভাগ্যক্রমে 2 ঘণ্টার মধ্যেই কালাত থেকে করাচিগামী গভর্নমেন্টের ডাক মোটরের সঙ্গে আমাদের দেখা হল। ডাক পাহারা দেবার জন্য সঙ্গে সঙ্গে একখানা সাঁজোয়া গাড়ি, কারণ ওই সময়টায় বেলুচ দস্যুদের বড় উৎপাত চলছিল মরুভূমির পথে। একদিনে চামান, পরদিন দুপুরে করাচি। ঠিক হল সেখান থেকে ট্রেনে রাজারানী বোম্বেতে যাবেন। আমরা ফিরলাম সেই দিনই কাবুলে। জনপিছু 200 টাকা বকশিস মিলল, গাড়ি ভাড়া ও তেলের দাম বাদে। বিদায় নেবার সময় আমানুল্লাহ আমাদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করলেন। বললেন, যদি কখনো ফিরি তোমাদের ভুলব না। চেয়ে দেখি রানীমার চোখে জল। আমাদেরও কারো চোখ সে সময় শুষ্ক ছিল না। বোধহয় কঠোর প্রাণ দুর্ধর্ষ জাট পুরনমলেরও না, নইলে সে অন্যদিকে মুখ ফিরিয়েছিল কেন?
গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চেলারাম। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।